দেশপ্রেমিক সেনাবাহিনীর দিকে যারা আঙুল তুলতেছে তারা অন্যায় করতেছে, এটা ঠিক না। মানে মাইনা নিতে পারতেছিল না, আসলে না ভয় পাইতেছিল। যদি ওরা কু করে তখন এই টকশো গুলোর মধ্যে যারা যারা তাদের পক্ষে কথা বলছে তারা নিরাপদ, আর যারা ওনাদের বিপক্ষে কথা বলছে তাদেরকে গান পয়েন্টে নিয়ে আবার ঢুকাইবো, বুঝছেন? ওই নিজেকে বাঁচাইবার জন্য এই ধরনের কথা বলছে। বলা হচ্ছে যে তাদেরকে কেন এসি প্রিজন ভ্যালে আনা হইলো, এবং আরো বলা হচ্ছে তাদের হাতে হ্যান্ডকাফ নাই কেন, আরো বলা হচ্ছে যে তাদের মাথায় হেলমেট নাই কেন। সেনা অফিসার যারা অভিযুক্ত তারা আদালতে হাজির হয়েছে, আমরা খুশি হয়ে গেছি, তাই না? আমি নিজেও সেনাবাহিনীকে যখন তাজুল একটা স্টেট সেনাবাহিনীকে থ্যাংক করেছে, আমরাও থ্যাংক করেছি। এটা হচ্ছে সাইকোলজিক্যাল স্টেট, আমার সাইকোলজিতে আমরা এটাও খুশি হয়ে গেলাম। কি জন্য? কারণ আমরা সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকারের কাছ থেকে এত বাধা পাচ্ছিলাম, তাতে মনে হচ্ছিল যে তারা নাও আসতে পারে। অবশ্য সেনাবাহিনীর ভিতরে যে ইন্টারনাল ইন্টেলিজেন্স যেটা, ওইটা অ্যাসেস করে আমি নিশ্চিত ছিলাম যে তাদেরকে নিয়ে আসা হবে আদালতে, এছাড়া কোনো ইয়া ছিল না। দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুটি রাজনৈতিক দল আজকে। জামাত বলেছে গণভোট আগে না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আর এনসিপি বলেছে সাংবিধানিক আদেশ জারি করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। এর মধ্যে যখন ক্যান্টনমেন্ট নিয়ে টান দিল তখন তো ভাই দেখলাম অনেকেই আইসা হায় 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 এটা ঠিক না, দেশপ্রেমিক সেনাপ্রধান না দেশপ্রেমিক সেনাবাহিনীর দিকে যারা আঙুল তুলতেছে তারা অন্যায় করতেছে, এটা ঠিক না। মানে মাইনা নিতে পারতেছিল না, আসলে না ভয় পাইতেছিল। যদি ওরা কু করে তখন এই টকশো গুলোর মধ্যে যারা যারা তাদের পক্ষে কথা বলছে তারা নিরাপদ, আর যারা ওনাদের বিপক্ষে কথা বলছে তাদেরকে গান পয়েন্টে নিয়ে আবার ঢুকাইবো, বুঝছেন? ওই নিজেকে বাঁচাইবার জন্য এই ধরনের কথা বলছে যে সেনাবাহিনীকে নিয়ে কোনো কথা বলা ঠিক হবে না। হ্যাঁ, ওই দিন দেখলাম আমাদের এই যে কি রুমিন ফারহানা ভদ্র মহিলা, উনি বলতেছিলেন সেনা প্রধানের কথা, যে সেনা প্রধানকে এইভাবে কলঙ্কিত করা ঠিক হচ্ছে না, এভাবে আঙুল তোলা ঠিক হচ্ছে না। উনি অনেক ভালো মানুষ, উনি প্রথম নির্বাচন চাইছে আমাদের দেশে, নির্বাচনের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে। সুন্দর, হ্যাঁ, নির্বাচন মানি তো গণতন্ত্র, আর গণতন্ত্র মানি নির্বাচন। কিন্তু এই যে নির্বাচিত সরকার যদি চলে আসতো কোনো কারণে, ধরেন ওই যে 3 মাস পর নির্বাচন চাইছিল 5ই আগস্টের পরে, তখন 6 মাস পরে যদি নির্বাচন হয়ে যেত, আজকে কি আর এই যে এসি বাসে কইরা নিয়ে আসছে যাদেরকে 15 জনকে নিয়ে আসছে, এদেরকে দেখতে পাইতেন না? নিশ্চয়ই দেখতে পাইতেন না। কারণ কি ভাই জানেন? দেখেন এই যে কি ওই যে ঘরগুলোর নাম দিছিল আয়নাঘর ভুইলা যাইতাছি ওই যে আয়নাঘর দেখতে গেল আমাদের ডক্টর ইউনূস স্যার, তখন ওনার সঙ্গে অনেকেই ছিল, কিন্তু যার এলাকায় গেল, যার বাড়িতে গেল, উনি কোথায়? হ্যাঁ, ওই এলাকাটা তো আমাদের সেনা প্রধানের, তাই না? ক্যান্টনমেন্টে যদি রাষ্ট্রপ্রধান যায় উনি সঙ্গে থাকবে না? ওই আয়নাঘর প্রদর্শনে উনি ছিলেন না, কিন্তু যাই হোক উনি ছিলেন না। আবার আয়নাঘরে রং টং দেওয়া হইলো, অনেকের মনের কষ্টের কথা ওই দেওয়ালগুলোতে লেখা ছিল সেগুলো মোছা হইলো, আবার বড় বড় রুম বানানো হইলো, মানে ছোট ছোট রুমগুলোকে ভেঙে বড় করা হইলো, অনেক কাহিনী হইলো। তারপর একটা টাইমে আমরা ভুলেই গেছিলাম, হ্যাঁ, আয়নাঘরের কথা ভুলেই গেছিলাম এবং ধৈর্যই নিছি না এটার আর কোনো কিছু হবে না। কারণ আমাদের সেনা প্রধান একটা কথা বলছিল না, ওই যে ফুল স্টপ, এনাফ ইজ এনাফ বলছিল না? হ্যাঁ, বলার পর থেকে কিন্তু আমরা ধৈর্যই নিছি, এইটা নিয়ে আর কথা বলা যাবে না, এটা নিয়ে কথা বললে বিপদ। হ্যাঁ, এই যে প্রায় তো শুনতাম, আমি তো প্রায় আমার মনে হয় সপ্তাহে 2 বার করে শুনতাম কু হচ্ছে বিদেশ থেকে এবং দেশ থেকে অনেকেই ভাই এই কুর কথা বলতো যে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিচ্ছে। ভয় লাগতো ভাই, হ্যাঁ ভয় লাগতো, কারণ বুঝিনি তো ভাই, জীবনের মায়া আছে না একটা। শেষ বয়সে আয়না ঘরে কাটাইতে চাই কে বলেন? যাই হোক, ওই আয়না ঘরের যে বিচার একদিন হবে এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই। কিন্তু ওই যে একজন রিসেট বাটনে চাপ দেবার কথা বলছিল না বিবিসির ইন্টারভিউতে, ঠিক ওই একই জায়গায় আছে। রিসেট বাটনে চাপ দিছে, তো রিসেট বাটনে চাপ না দিলে
এরকম ঘটনা ঘটতে পারে? আর এরকম ঘটনা তো ভাই পাকিস্তান, ইন্ডিয়া, আমার মনে হয় উপমহাদেশে খুঁজলে এই ঘটনা পাবেন না। আর্মির ভিতরে ওনারা ডিজিএফআই তে চাকরি করতো, অনেক আবার র্যাবেও ছিল, অনেক পদে ছিল, অনেক জায়গায় ছিল, কোথায় ছিল জানি না। আমরা সাধারণ মানুষ কি মনে করি ওনারা আর্মি মিলিটারি, এটাই তো বলি, সাধারণ লোক মিলিটারি বলে, আর্মি আর মিলিটারি এই নামই চিনি। এখন দোষ করছে 15 জন, সবাইকে তো আর দোষী করা যাবে না, তাই না? এখন দেখেন এখানে আজকে 15 জন আত্মসমর্পণ করছে, এরা আগেই গ্রেফতার হয়েছে, আর্মির হেফাজতে ছিল, আজকে থেকে ওরা আইনের আওতায় চলে আসলো। আবার নভেম্বরের 20 তারিখে ওনাদেরকে আবার এসি গাড়িতে কইরা ওই ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠাবে না কোথায় পাঠাবে সেটা সময় বইলা দিবে। ধীরে 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 খেলতে হয়। হ্যাঁ ভাই, ওই যে বর্ষিতে মাছ আটকাইলে একবার বলছিলাম না, সুতা ছাড়তে হয়, তারপরে মাছটা কাহিল হইলে ধীরে ধীরে টেনে আনতে হয়। ধীরে ধীরে কে বলে? বনিয়ামিন সাহেব। ওই ধীরে ধীরে টেনে আনতেছে, আসতেই হবে, কেউ ছাড় পাবে না ভাই, কেউ ছাড় পাবে না। আপনাদের মনে আছে ওই যে এয়ারপোর্টে আটকায় দিল সোহেল তাজ, অনেকে বডি তাজ বলে। বডি তাজ কেন বলে? ওই যে একটা ব্যাচেলার নামে নাটক আছে না, ওইখানে একটা ক্যারেক্টার আছে, ও বডি বিল্ডিং করে, ওর নাম বডি তাজ, ওইখান থেকে আইসে এই বডি তাজ, সোহেল তাজকে বডি তাজ বলে। এই সোহেল তাজ দেখেন ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করছে, ওনার বোনও গেছে, সেদিন খুব হাসি খুশি একটা ভিডিও আমরা দেখছি। সোহেল তাজ বুঝাইতেছে ডক্টর ইউনূস স্যারকে কি কি ব্যায়াম করতে হবে, কি কি ব্যায়াম করলে এই কনুইগুলা হাড্ডিগুলা শক্ত থাকবে, বুড়া বয়সে উনি ভালো থাকতে পারবে, এরকম কিছুই উনি বুঝাইতেছিল। আর স্যারও খুব হাসতেছিল। দেখেন ওই হাসি মুখ দেখা উনি বাইরে কিছুদিন পর এয়ারপোর্ট দিয়ে কোথায় জানি যাইতে চাইছিল, উনারা আটকায় দিছে। কেন আটকাইছে বুঝা গেলে হবে না। বিডিআর এর সময়, বিডিআর এর যে ট্র্যাজেডি হয়েছে, ওই ট্র্যাজেডির টাইমে সে কোথায় ছিল, কোন জবে চাকরি করতো, কোন সরকারের সাথে জড়িত ছিল, সব কিছু তার কাছ থেকে জানতে হবে ভাই। আমার যতটুকু মনে হয়, আমি শিওর না, আমার ধারণা ওই মামলাটার কারণেই ওনাকে রাইখা দিছে, ওনাকে যাইতে দেয় নাই। এমন অনেককেই যাইতে দিতেছে না, একটা একটা করে ধরতেছে। আর আজকে যে 15 জন ধরা পড়লো, এই 15 জন ধরা পড়ার পরও আমরা অনেকেই খুশি হইতে পারতাছি না। কেন? কারণ ওনাদেরকে এসি বাসে আনা হয়েছে। এটা একটা বিরাট বৈষম্য তো ভাই। দেখেন এই যে দরবেশ সাহেব, ওই যে দরবেশ সাহেবের নাম কি জানি, ওই যে বাংলা কথা বলতে পারে না, যে একটু উর্দু ঘেঁষা কথা বলে, নামও ভুলে গেলাম। শেখ হাসিনার ডাইন হাত ছিল, যে ওই যে যাইবার 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে শেখ রেহানার সাথে কথা বলতেছিল। শেখ রেহানাকে জিজ্ঞাসা করতেছিল না যে মাশাআল্লাহ দিল না কেন, মাশাআল্লাহ কি দিবে না? তখন শেখ রেহানা বলছে ওগুলো পরে আলাপ হইব, আপনি তাড়াতাড়ি সেফ জোনে চলে যান। তখন বলছে ঠিক আছে, আমি আনিসুজ্জামানকে নিয়ে সাথী করে চলে যাব। ওই লোক তো ভাই টাকার অভাব নাই, কত ধনী লোক, ওনাকে নিয়ে আসে কোন গাড়িতে, জেলখানার যে গাড়িটাতে নিয়ে আসে না ভাই, এটা পুরোটা টিনের। এই যে নিয়ে আসে কাশিমপুর জেলখানা থেকে আইতে রাস্তার জামের মধ্যে ভিতরে না সিদ্ধ হয়ে যায়, অনেক আসামির মধ্যে বৈশা থাকতে হয়, যেখানে বসে ওখানে গদিও নাই, লোহার উপরে বইয়া থাকতে হয়। আবার ওইটার ভিতরে গরমে অনেকে বমি করে, সেই বমির গন্ধের মধ্যে বৈশা এই কোর্টে হাজিরা দিতে হয়। এত বড় ধনী লোকের চিন্তা করেন। তার মানে কি আইন তার নিজের গতিতে চলবে, আইন সবাইকে এক চোখে দেখবে। আমরা দেখি না আইনের চোখের মধ্যে কালো একটা কাপড় দিয়ে বাঁধা থাকে, এরকম একটা সিম্বল দেখি না? আবার হাতে পাল্লা থাকে একটা মূর্তির, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা। তার মানে কি আইন চোখে দেখে না, আইন সবার জন্য সমান, আইনের কান খোলা থাকে, আইন শুধু প্রমাণ চায়, প্রমাণ শুনতে চায়। আর এই প্রমাণ তো এখন ভরপুর। এই যে 15 জনের মধ্যে একজন আছে ভাই, আজকে দেখলাম যখন ওই এসি বাস থেকে নামায় না, তার হাঁটার স্টাইল কি ভাই, আয় হায়, এই লোক তো ডেঞ্জারাস ভাই, ডেঞ্জারাস। আমরা মেলায় গেলে ওই যে বেলুন লাগায় রাখে না, আর আমরা ওই যে 1 টাকা দিয়ে গুলি করি, বেলুন ফুটাই, এই তো এইভাবে মানুষ মারছে এই বনশ্রীতে। এর ছবি আছে, ভিডিও আছে, আপনারা সার্চ দিলেই পাবেন, আমি এর ছবি দিয়ে দেবো, দেখেন এই লোক পাখির মতো মানুষ মারছে ভাই, চিন্তা করেন। এবং তার টার্গেটটা দেখবেন নিচের দিকে না, একদম মাথা বরাবর। তার মানে এটা তার নেশা ছিল মানুষ মারা। এরকম অনেক কিছুই বের হবে। এদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করলে ভাই হাজার হাজার কোটি টাকা বাইর হবে। এদের অনেকেরই বিদেশে বাড়ি ঘর আছে, কিন্তু পালাইতে পারে নাই। কেন পালাইতে পারে নাই জানেন? এটা জালের মধ্যে তো আগেই আটকা পড়ে গেছে, বসি দিয়ে তো গোপনে আগেই গাইটা ফেলাইছে, প্রকাশ করা হয় নাই, বলা হয় নাই, আমাদেরকে জানতে দেওয়া হয় নাই। কিন্তু জানতে না দিলে কি হবে? আমরা তো আকার ইঙ্গিতে বুঝতেই পারতেছিলাম। দেখেন ভাই ব্রাদার, আমি প্রথম থেকে এই পর্যন্ত আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনেক সাপোর্ট করি, কারণ আমার এটা ব্যক্তিগত শ্রদ্ধা। এমন একজন মানুষ শতাব্দীতে 1 2 আসে ভাই, শতাব্দীতে 1 2 আসে, যার কারণে আমার এই শ্রদ্ধা বোধ। আমি জানি উনি যা যা বলছেন তাই রক্ষা করবেন। উনার প্রতিটি ভাষণ, প্রতিটি কথা আমি সেভ করে রাখছি, আমি সময় পাইলেই শুনি, বুঝার চেষ্টা করি উনি কি বলতে চায়। এই যে বললাম না, বিবিসির সাথে যখন ইন্টারভিউ দেয় তখন বইলা ফেলাইছিল, ওনার মুখ দিয়ে বের হয়ে গেছিল, রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে। আর ওইটা নিয়ে তখন একটা ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যে রিসেট বাটন মানে কি 71কে উনি মুছে ফেলতে চায়। না, 71কে উনি কেন মুছতে যাবে? উনি কি পাগল? উনি 71 মুছতে যাবে? এটা আমরা এই ন্যারেটিভ তৈরি করছি উনাকে পচাইবার জন্য। এই টক শোতে আইসা মুরব্বীরা যেভাবে বলতো যে উনি কি 71কে মুছতে চায়, উনি কি স্বাধীনতার বিরোধী, হাবি জাবি অনেক কথা বইলা এই সরকারটাকে জঙ্গি সরকারও বানাইবার চেষ্টা করা হয়েছে ভারত থেকে। এবং শেখ হাসিনা এখনো তো ভাই তার 20 দাঁতের ছুবল মেহেই যাচ্ছে, কিন্তু উনি টের পাচ্ছে না। এখন টের পাইবো, এখন চিন্তা ঢুকবে মাথার মধ্যে, কিরে ক্যান্টনমেন্ট থেকে ধৈর্য নিয়ে চলে আসলো। এখন শেখ হাসিনার মাথার মধ্যে চিন্তা ঢুকবে, ক্যান্টনমেন্ট থেকে ধৈর্য নিয়ে চলে আসলো,
এর পিছনে কে? হ্যাঁ, উনার পিছনে কে এখন খুঁজে বেড়াবে? উনার পিছনে কারা এটা বুঝে নিয়েন। সবচেয়ে বড় শক্তি কি জানেন? উনার পিছনে সবচেয়ে বড় শক্তি এই বাংলার জনগণ। বাংলার জনগণ মনে মনে ওনাকে চায়, কিন্তু ওনার নামে আবল তাবল কথা বলে এতদিন যারা অনেক ভুল বুঝাইছেন তারা ধীরে ধীরে বুঝতে পারবেন উনার আসল রূপটা। উনি পাক্কা খেলোয়াড় তো ভাই। উনি বলছিল না একবার আমরা হইলাম দুনিয়ার মাঠের খেলোয়াড়, একবার বলছিল, কিন্তু আরো অনেক কথাই বলছে। একটা নতুন বাংলাদেশ দিবার অঙ্গীকার করছে আমাদের সঙ্গে, সংস্কারের অঙ্গীকার করছে, বিচারের অঙ্গীকার করছে, এবং আরো বলছে আগামী নির্বাচনটা এত আনন্দময় হবে সবাই মনে রাখবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে, ঈদের আনন্দ অনুভব করবে সবাই। এবং সবাইকে বলছে যে আপনাদের সন্তানদেরকে নিয়ে যাবেন, এই নতুন বাংলাদেশ কিভাবে গইরা উঠতেছে যেন স্বচক্ষে দেখে এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। কত বড় কথা চিন্তা করছেন। ঠিক ওই জায়গায় উনি দেশকে পৌঁছায় দিবে। কেউ কিচ্ছু করতে পারবেন না ভাই, কেউ কিচ্ছু করতে পারবেন না। ওই যে এখন যারা অরাজকতা করতেছেন, মারামারি হানাহানি করতেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, তারা হয়তো ভাবতেছেন কেউ তো কিছু বলে না, হ্যাঁ প্রশাসন কিছু বলে না, তাদের চোখের সামনে দিয়ে করতেছেন। ভাই ব্রাদার, একটা কথা মনে রাখেন, যা কিছু করতেছেন সব কিছু রেকর্ড হচ্ছে, আপনাদের নাম লেখা হয়ে গেছে। যখন বুলডোজার চালানটা দিবে না, হ্যাঁ বুলডোজার দিয়ে যখন ডোলাটা দিবে তখন বুঝবেন বাটি চালান দিবে আপনাদেরকে, বাটি চালান। ফার্স্ট হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা অ্যাকচুয়ালি যখন আমরা সকালবেলা দেখলাম যে সেনা অফিসার যারা অভিযুক্ত তারা আদালতে হাজির হয়েছে, আমরা খুশি হয়ে গেছি, তাই না? আমি নিজেও সেনাবাহিনীকে যখন ব্যারিস্টার তাজুল একটা স্টেট সেনাবাহিনীকে থ্যাংক করেছে, আমরাও থ্যাংক করেছি। এটা হচ্ছে সাইকোলজিক্যাল স্টেট। আমার সাইকোলজিতে আমরা এটাও খুশি হয়ে গেলাম। কি জন্য? কারণ আমরা সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকারের কাছ থেকে এত বাধা পাচ্ছিলাম, তাতে মনে হচ্ছিল যে তারা নাও আসতে পারে। অবশ্য সেনাবাহিনীর ভিতরে যে ইন্টারনাল ইন্টেলিজেন্স যেটা, ওইটা অ্যাসেস করে আমি নিশ্চিত ছিলাম যে তাদেরকে নিয়ে আসা হবে আদালতে, এছাড়া কোনো ইয়া ছিল না। আপনি একটা জিনিস দেখেন যে আমরা সবাই জানি যে সেনাবাহিনীকে শেখ হাসিনা প্লাস ইন্ডিয়া তাদেরকে কন্ট্রোল করে। যেমন মনে করেন যে জেনারেল ওয়াকার, আপনি জেনারেল ওয়াকারের সমস্ত কোর্সমেটকে জিজ্ঞেস করেন, আচ্ছা জেনারেল ওয়াকার এখন যেরকম স্টপ অন ফুল স্টপ অমুক তমুক বলতেছে, তার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এরকম? ইটস নট। হি ইজ কাম এন্ড কোয়াইট, বাট তার কন্ট্রোল তার কাছে নাই। এখন জাস্ট খালি আমি বলবো যে আমরা এই যে তাকে আদালতে নেওয়ায় খুশি হয়ে গেছি, খুশি হওয়ার কারণ হচ্ছে তারা এমন মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যাতে এইটুকু আমরা খুশি হয়ে যাই। বাংলা একটা কথা আছে না যে একটা ট্যাঙ্কের পারমিট পাইতে, পিস্তলের পারমিট চাইতেছি, আমি শুরু করবো ট্যাঙ্কের পারমিট দিয়ে ডিমান্ড করবো, লাস্টে একটা পিস্তলের পারমিট যদি আমরা পাই। সেম জিনিসটা ইটস এ সাইকোলজিক্যাল গেম। এখন কেন এই সাইকোলজিক্যাল গেমটা খেলতেছে? আমি আগে সবাই বলেছিলাম যে মেজর জেনারেল কবির সে ভারতে পালিয়ে গেছে। কি জন্য পালিয়ে গেছে? আমি অনেক আগেই জানতাম যে সে জেনারেল ওয়াকার এবং শেখ হাসিনার এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছে। সো ইট উইল বি ডেঞ্জারাস ফর দেম। এখন সে যদি আদালতে এসে যখন তারা তো তখন সার্ভিসে ছিল, যখন জেনারেল কবির যখন আইসিটিতে ইয়াতে দিয়েছিল, তারপরে জেনারেল আকবর যখন গিয়েছিল তখন সম্ভবত সে এলপিআর ছিল, অন্যান্য অফিসার যারা গিয়েছিল তারা গিয়েছিল সবাই। আপনি নাবিলা ইদ্রিসের একটা ইয়া শুনবেন, ভিডিওর একটা অংশ শুনবেন, তারা বলেছিল যে ইভেন কারা ডিজিএফআই এই অ্যাপয়েন্টমেন্টে চাকরি করছে, যেটা একটা অনার বোর্ড থাকে, বলে আমাদের কোনো অনার বোর্ড নেই, কারো কিছু নাই। মনে করেন যে ডিজিএফআই তে যারা যখন আয়না ঘরে যারা ছিল তাদেরকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করা, ওই ডাক্তার কারা, ওইটা কিন্তু হয়। ডাক্তারদের এখানে কোনো দোষ নাই, কারণ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং তারা তো এটার সাথে জড়িত না, কিন্তু তাদের কারো কোনো কিছু নাম বলে কোনো হেল্প করে নাই। মানে তাদেরকে পরবর্তীতে তারা যে স্টেটমেন্ট যেটাই দিয়েছে সেটা হচ্ছে তাদেরকে লিস্ট ধরে ধরে যে এখানে এই সময় আপনি ছিলেন, এখানে ছিলেন, এখানে ছিলেন, সেখানে ছিলেন। সো এখন আপনি, বাট তারপরে তারা কোনো স্টেটমেন্ট, কোনো হেল্পফুল কোনো কিছু তথ্য দেয় নাই, তারা স্টাবার্ন ছিল। কিন্তু জেনারেল কবির দিয়েছে। এইটাই হচ্ছে মোটামুটি জেনারেল ওয়াকার তার ইয়াতে মানে মাথায় আগুন ধরে দিচ্ছে যে এখন যদি ওইটা যায় এরপর তো ওই এসি বাসে তাকেও যেতে হতে পারে আর কি। সো এই কারণে যেটা হচ্ছে জেনারেল কবিরকে ভারত পাঠিয়ে দিয়েছে। কিন্তু জেনারেল কবির যে জিনিসটা হিসাব করে, আমি যেটা বলেছি, ও আমার কোর্সমেট এবং সেম উই আর ফ্রম নেত্রকোনা। ও একটা সিম্পল মানুষ। ইভেন ওর সাথে আমার ব্যক্তিগতভাবে তো কোর্সমেট থাকলে তো হবেই। ইভেন আমার ফাদার যখন ঢাকার উত্তরাতে যখন সরকারি একটা প্লট পেল 3 কাঠার, ওইটাতে বাড়ি করার জন্য সে আশেপাশে সমস্ত জমি, ও আমাদের নেত্রকোনা একটা জমি কিনেছিল, সেটাও আবার অনেক অনেক আগে। সো ওর সাথে আমার ইন্টিমেসি অনেক ইয়াতে ছিল, বাট ও হচ্ছে ওই ধরনের স্মার্ট না যে ভারতে পালিয়ে যাবে। সে যখন ইয়াতে গুম কমিশনে যখন ডেকেছে, সে সরল সোজা সবকিছু বলে দিচ্ছে। এইটাই হচ্ছে ডেঞ্জারাস। এবং সবচেয়ে সেকেন্ড, এটা তো একটা ডেঞ্জারাস কাজ করেছেই, সে আগে থেকে হিসাব করে নাই। এখন যে সে ভারতের কাছে গিয়েছে, তার লাইফ এট রিস্ক। আমরা সবাই গোলাম দস্তগীর বোধহয় তার নাম, ভারতে পালিয়ে গিয়েছিল, পরবর্তীতে এবার টাকা পয়সা নিয়ে 75 এর পরে তা কিন্তু ট্রাক চাপা দিয়ে মেরে ফেলছে, তার টাকা পয়সা সব গায়েব। ভারতকে মানে জেনারেল কবির মানে ইজ এ ডাম অ্যাস, আমি বলবো যে ওখানে গিয়ে বিশ্বাস করে ফ্যামিলি সহ ওখানে গেছে। আমি তার জন্য চিন্তিত। এবং ওখানে জেনারেল আকবর তার আন্ডারে, জেনারেল আকবরের মতো স্মার্ট সে না, হি ক্যানট ম্যানেজ হিমসেলফ। এটা তার জন্য একটা রিস্ক হয়ে গেছে, আমি বলে রাখছি রিস্ক হয়ে গেছে। সেম জিনিস এখন যদি তাদেরকে আদালতে নেওয়া হলো, ওকে, আদালত থেকে তাদেরকে কাশিমপুর জেলে নেওয়া হলো বা অন্য কোনো জেলে, যেখানে কিন্তু সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ভারতের কারো কোনো কন্ট্রোল থাকবে না। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।